জয় গুরু। দেখবেন খাওয়া দাওয়া সম্পর্কে শ্রী ঠাকুরের বিভিন্ন কথা বলা আছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ রোজকার এই যে জীবন, আমরা এমন কিছু বলতে পারেন জিনিসে অভ্যস্ত থাকি, কিছু কিছু জিনিস আমরা এমনই খেয়ে থাকি, বিশেষত যেহেতু আজকের এই আলোচনার প্রসঙ্গটা এই খাওয়া দাওয়া সম্পর্কে, তাই এই বিষয় সম্বন্ধে আজকে আমরা কিছু কথা জানবো। তাই এই যে কিছু বলতে পারেন খাওয়া দাওয়া, আমরা এই খাওয়া দাওয়ার ভিতরে এমন কিছু খেয়ে থাকি যেগুলো মুখে হয়তো স্বাদে ভাল লাগে, খেতেও হয়তো ভালো লাগে, তবে সেই জিনিসটা শ্রী ঠাকুর বলছেন যতটা পারা যায় সেটার থেকে দূরে থাকাই ভালো, কিংবা যতটা পারা যায় সেটা না খেলেই হয়, চেষ্টা করতে হয় মাত্রাটাকে কমানোর, তাই না? তা কি বাস্তবে দেখবেন খাওয়া দাওয়া আমরা যদি দেখি, কয়েকটা শব্দ হয়তো আমরা প্রত্যেকেই শুনে থাকি। তা কি না, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। এই যে এই তিনটে প্রকার হচ্ছে হলো কয়েকটা ভাগে বিভক্ত। এই খাদ্যাভ্যাস যে আমাদের, এই সাত্ত্বিক, রাজসিক আর তামসিক, এই ব্যাপারগুলো কি অনুযায়ী বিভক্ত? তা হচ্ছে হলো যা খেলে দেখবেন আমাদের যে বৃত্তি প্রবৃত্তিগুলো আরো অতিরিক্ত করে বলতে পারেন সাড়াপ্রবণ হয়ে ওঠে, কিংবা আরো সতেজ হয়ে যায় সচরাচর নেগেটিভের দিক দিয়ে, যেমন এই ক্রোধ, কিংবা বলতে পারেন এই যে রেগে যাওয়া। খাওয়া দাওয়ার উপর কিন্তু একটা এর প্রভাব আছে। আমার খাওয়া দাওয়াটা কেমন, আমার খাদ্যাভ্যাস কেমন, তার উপরেও কিন্তু এই ক্রোধে একটা নিয়ন্ত্রণ আনা যেতে পারে। কেন? সেটাই হচ্ছে হলো এই রাজসিক আর তামসিকের মধ্যে আসে। এই রাজসিকের মধ্যে কিছু বিভক্ত করা আছে, আর এই তামসিকের ভিতরে আর কিছু। যেমন এই যে বলতে পারেন পেঁয়াজ, রসুন, কিংবা আরো অন্যান্য যেসব জিনিস আছে, যেগুলো শেষে ঠাকুর বলতে পারেন প্রায় ঠাকুর বারণ করেছেন যতটা পারা যায় এগুলো না খেলেই ভালো হয় শরীর স্বাস্থ্যের জন্য। তার কারণ এমন তো কিছু না যে সেগুলো না খেলে যে আমার জীবন কাটবে না, কিংবা সেগুলো না খেলে যে একেবারে কিছু হবে না, তাই তো না। এমনকি শ্রী ঠাকুর তার নিজের জীবনেও তিনি করেও দেখিয়ে দিয়েছেন যে কেন খাবো আর কেন খাবো না। ঠাকুর এই খাওয়া দাওয়া সম্পর্কেও যা বলেছেন কিন্তু তার অনুভূতির উপরই। ঠাকুর একটা কথা বলতেন না, যে আমি যা কইছি তা আমার অনুভূতির উপর দাঁড়িয়ে, এবারে তা বইয়ের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, তবে যদি না মেলে তাই বলে আমি আমার অনুভূতিটাকে তো উড়িয়ে দিতে পারবো না, তাই নাকি? এই কারণেই এই যে এই খাওয়া দাওয়া, ঠাকুর যে সেসব খাননি তা তো না। যদি আমরা ঠাকুরের জীবন যদি দেখি, তার যে বলতে পারেন তিনি যেভাবে তার জীবনটা কাটিয়েছেন, যদি একটু আমরা বলতে পারেন বোঝার চেষ্টা করি, কিংবা সে কথাগুলি যদি জানার আগ্রহ থাকে, তাহলে দেখবেন ঠাকুরও কিন্তু খেয়েছেন। খাওয়ার পরে কি রিয়াক্ট হয়েছে তার শরীরে, সেইটা বলেই তিনি বলেছেন যে এগুলিটাই না খাওয়াটাই ভালো। ঠাকুর কি বলছেন? মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, তাই না? আমিষে বিধান উত্তেজিত, অযথা হয় জর্জরিত। এই যে এই কথা, এইসব কি কারণে? এই খাওয়া দাওয়া নিয়ে। এই যে ঠাকুর এখানে বললেন অযথা হয়ে জর্জরিত, কি এই আমার যে বিধান, এই বিধানটা এই শরীরের একটা তো বিধান আছে, এইটা এমন ভাবে উত্তেজিত হয়, তা কি না ঠাকুর বলছেন অযথা হয় জর্জরিত। অযথা মানে কোনো কারণ নেই বা কোনো কিছু নেই, আমারই এমন কিছু কর্ম অর্থাৎ এই খাওয়া দাওয়া, যেখানে আমি কন্ট্রোলটা নিয়ে আসতে পারিনি বলেই, কিংবা বলতে পারেন সেদিকে আমি লক্ষ্য রাখিনি বলেই আজকে অযথা আমায় এগুলো আমি ভুগছি। এটাই হচ্ছে হলো শ্রী ঠাকুর তাই বলছেন। কিন্তু এই সব কথা শুনে আবার আমরা অনেকে ভাবি তাহলে ঠাকুরের দীক্ষা নিলে বুঝি এসব খাওয়া যাবে না, এসব খাওয়া চলবে না। তা কিন্তু না। ঠাকুর কোনোদিন জবরদস্তি করেননি এসব নিয়ে, যে
এইসব একেবারে ত্যাগ করে দিতে হবে, একেবারে ছেড়ে দিতে হবে। একটা মানুষ হয়তো চট করে এটা করে নিতে পারবে না, তা বলে কি সে ঠাকুরকে জীবনে পাবে না, নাকি সে ঠাকুরকে জীবনে ধরবে না? এই কারণে ঠাকুর বলেছেন ভালোবাসার কথা, প্রেমের কথা। ভালোবাসা এগুলো ছাড়িয়ে দিতে পারবে। আমি একজনকে ভালোবেসে ছেড়ে দিতে পারবো, জবরদস্তি করে কিন্তু আমি ছাড়তে পারবো না। জবরদস্তি করলে কি হবে, 1 দিন 2 দিন 10 দিন 1 মাস পর্যন্ত হয়তো আমি করে দিতে পারবো, কিংবা তার চেয়ে আরেকটু বেশি করে দিতে পারবো। কিন্তু একটা সময় পর তা এমন ভাবে ওই স্প্রিং এর মতন এমন লাফাবে, ওই স্প্রিং যেমন কি হয়, ওই ইলাস্টিসিটির ওই যে কনসেপ্ট, অর্থাৎ স্থিতিস্থাপকতা, ফিজিক্সে দেখবেন এর একটা কনসেপ্ট আছে যে স্প্রিং যদি আমরা প্রেস করি তাহলে তা ছোট হয়, কিন্তু ছেড়ে দিলে যতটুকু থাকে তার চেয়ে একটু বেশি আবার লাফিয়ে ওঠে। এই জিনিসও তাই, তাই ভালোবেসে এগুলো করা দরকার। ঠিক একই রকম ভাবে আজকের এই যে আলোচনাটা, এই যে এমন একটা খাবার যা আমরা সচরাচর খেয়ে থাকি, কিন্তু ঠাকুর তা বলছেন কি না, সেটা যতটা পারা যায় মানে মাত্রাটা কমানোই ভালো। তা কি জানেন? তা হচ্ছিল এলাচ। শুনেই আমরা ঘাবড়ে যাব। যেদিন আমি প্রথম যখন শুনি এই যে এলাচটা আমরা মানে এমনভাবে খাই, খাওয়া দাওয়ায় আমরা যখন রান্না করে থাকি তখন তো দিয়ে থাকি, তাই না? একটু স্বাদের জন্য আমরা এলাচটাকে ব্যবহার করে থাকি। কিন্তু যে জিনিসটা ঠাকুর বেশি করে বারণ করছেন তা দেখবেন আমরা এমন অনেকেই আছি এলাচটাকে খালি মুখেও খাই। মানে এরকম আর কি বলতে পারেন, বসে আছি, একটু এলাচ নিলাম, মুখে দিয়ে আস্তে আস্তে চিবোতে থাকলাম, কিংবা তার স্বাদটাকে একটু বলতে পারেন আমরা তখন গ্রহণ করছি, ওই ব্যাপারটা সেটা কিন্তু তার চাইতেও আরো বেশি ভয়ঙ্কর। তাই ঠাকুর বলছেন এই এলাচটা যাতে আমরা তেমন ভাবে না খাই। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। এই খালি মুখে যখন তখন পারছি দিয়ে দিচ্ছি, সেই জিনিসটা করা ভালো না। অতিরিক্ত হয়ে গেলে এই এলাচের বলতে পারেন, এই কারণে বলা এই এলাচ কি আমাদের বাড়িতে নেই? প্রত্যেকের বাড়িতে আছে। যারা যারা আমরা আলোচনা শুনছি এমন একটা মানুষও নেই যার বাড়িতে এলাচ বলে কোনো জিনিস থাকবে না। অবশ্যই আছে না? তাই এই এলাচটা যেন আমরা এই রকম ভাবে না খাই। তার প্রতি যদি ভালোবাসা থাকে না, এমনি ছেড়ে চলে যাবে। ওই রান্না করতে গিয়ে মাঝে সাঝে দেওয়া আলাদা জিনিস, অভ্যাসে পরিণত করে নিয়ে তরকারিতেও দিচ্ছি, এদিকে খালি মুখে যখন আছি তখনও এলাচ দিয়ে বলতে পারেন মুখে স্বাদ দিয়ে করছি, সেই জিনিসটা ঠিক না। এতে কি হয়, তার প্রভাবটা ঠাকুর বলছেন শরীরের উপর এমনভাবে পড়ে, সেই এলাচের বলতে পারেন যে গুণটা, যে জিনিসটা, যেটার মাত্রাটা ছাড়িয়ে গেলে যা হয়, ঠাকুর বলছেন সেইটা আমাদের শরীরের জন্য ঠিক না। এই কারণে ঠাকুরের এটা বারণ করা। এই না ঠাকুর তার দর্শন বলে কিছু বানিয়ে দেবেন, অর্থাৎ ঠাকুরের ফিলসফি, ঠাকুরের যে দর্শন, এইরকম ঠাকুর কিছু বানানোর জন্য এইসব কথা যে বানিয়ে বানিয়ে বলছেন, সে কারণে না। যদি তা হতো
তাহলে এই যে ঠাকুর আমিষ নিরামিষ এসব ব্যাপার নিয়ে যে ঠাকুরের বলা আছে না, ঠাকুর তাহলে তার নিজের জীবনে প্রথম থেকেই নিরামিষটা খেতে পারতেন। কিন্তু ঠাকুর কি তা বাস্তবে ইয়ে করেছিলেন? এই হচ্ছে বাস্তবে ঠাকুর কি বলেছেন, ধর্ম অনুভূতির উপর দাঁড়িয়ে ঠাকুর বলেছেন না কেন? তার কারণ ধর্ম মানে বাঁচা বাড়া। তাই আমার বাঁচা বাড়াটা কেমন হবে, কেমন ভাবে হলে তা একটা স্টেবল হতে পারে, তাই না? জীবনে আপ ডাউন হবেই, কিন্তু আমরা প্রত্যেকেই চাই একটা বলতে পারেন স্টেবলে যাওয়ার জন্য। এবারে সেটার জন্যই আমাদের এই জীবন সংগ্রাম, অনেক কিছু আমরা করছি, তাই নয় কি? তাই ঠাকুরও যেই কথাটা বলেছেন, তাই এই অনুভূতির উপর দাঁড়িয়ে তার বাঁচা বাড়া, তিনি যেভাবে তার জীবনটাকে কাটিয়েছিলেন, তিনি দেখলেন যে এটা খেলে কি হচ্ছে না হচ্ছে, তার শরীরের উপর কেমন প্রভাব পড়ছে, সেই কারণেই ঠাকুর এটা বারণ করেছিলেন। ঠিক একই রকম ভাবে এই এলাচ এটাও তাই। আরো এমন কিছু কিছু বিশেষ বিশেষ খাবার আছে, দেখবেন সেগুলো যদি আমরা এই আলোচনাগুলো যে শুনছি জানতে তো পারছি, তাছাড়া ঠাকুরের যে বিভিন্ন বইপত্র আছে সেগুলো পড়া দরকার। তার সাথে সাথে মানে যেখান থেকে আমি জানতে পারছি যেন আমার এই জানাগুলোকে আমি জীবনে চরিত্রগত করি, এইটা যেন ধান্দাটা থাকে। যত চরিত্রগত করব তত ঠাকুর আমার মধ্যে আছেন। তার কারণ ঠাকুর বাস্তবে থাকেন কোথায়? তিনি আমার মধ্যে। এই রকম যেদিন আমি ভাবতে শিখব, তখন দেখবেন ঠাকুরত্ব যে জিনিস ঠাকুর বলেছেন সত্যানুসরণে, সেই জিনিস তখন বাস্তবে আমার মধ্যে ফুটে উঠবে। আর আমি আমার ঠাকুরকে যদি খুশি করতে চাই, তাহলে এই একটাই মাত্র পথ যেখানে আমি তাকে খুশি করতে পারবো। তা হচ্ছে হলো এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আর ইষ্ট প্রতিষ্ঠা। তা যেমন নিজের মধ্যে ব্যক্তিগত জীবনে যেমন, ব্যষ্টিগত জীবনেও ঠিক তেমনই, তাই না? তাই এই যে এই ইষ্ট প্রতিষ্ঠা আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, এই দুটো জিনিসও আবার কিন্তু এক না, দুটো জিনিস আলাদা। এই কথাটা একদিন আচার্যদেব বলেছিলেন। এই বিষয়ে আমরা পরবর্তীতে কোন একটা সময় আলোচনা করব। তবে আজকের এই যে আলোচনার প্রসঙ্গটা ছিল, আশা করি তা আপনারা বুঝতে পেরেছেন। এই কথাটা যদি আপনারা না জেনে থাকতেন, কিংবা এই কথাটা আপনারা যদি প্রথম জানলেন, তাহলে আপনারাও চেষ্টা করবেন এই কথাটা যখন যখন যাদের যাদের সাথে দেখা হবে, যে কোনো গুরু ভাই গুরু মায়েদের সাথে দেখা হবে, প্রত্যেককে যেন এই কথাটা বলবেন, সবার কাছে বলবেন। সামনাসামনি যদি না দেখা হয়, তাহলে এর আগেও বলেছি, নতুনভাবে আর কিছু বলার নেই। আজকাল এই যে বলতে পারেন যেভাবে আমরা ভিডিওটি শেয়ার করে থাকি, সেরকম ভাবেও করে দিতে পারেন। তবে সামনাসামনি দেখা হলে কি হয়, আলোচনার প্রসঙ্গে ঠাকুরের কথা আলোচনা করতে গিয়ে ঠাকুরের কথা যে একটা স্পন্টেনিয়াসলি তখন বেরোতে থাকে, তখন দেখবেন ঠিক বেরিয়ে যাবে। তাই এই একটা জিনিস যত আমরা শুনবো না, শুনতে শুনতে কি হয়, তা আমাদের মগজে এমনি ঢুকে যায়। ঠাকুর একদিন বলছেন যে এক একটা কথা এমনভাবে নিজের মধ্যে মজ্জাগত করে তোলার আগে যেন তা কার্যক্ষেত্রে আপসে আপ, অর্থাৎ আপনা থেকে তা যেন হয়। ঠাকুরকে যেমন একদিন একজন জিজ্ঞাসা করেন, ঠাকুর আপনি একটা কথাকে এতবার করে বলেন কেন? অর্থাৎ ঠাকুর এক একটা কথাকে মানে সে প্রায় 4-5 বার করে বলতেন, এমন ব্যাপার। ঠাকুর সেদিন তখন বলছেন, আমি এই কারণে কই যাতে তা তোমাদের মগজে একেবারে চিরকালের জন্য ঢুকে যায়, যাতে মগজ থেকে না বেরোয়। এই কারণে ঠাকুর বলতেন। আর ঠাকুর সেদিন বলেছিলেন যে আমি কেন বলি। তাহলে ভাবেন ঠাকুরের কথা কি, কেন তিনি বলেন? তিনি বলছেন আমার জন্য। তাই আমি আমার জীবনের প্রত্যেকটা কিছুতে, আমার জীবনচর্যা থেকে শুরু করে এই জীবনচর্যার মধ্যে যা যা আসছে, আমার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিছুতেই আমি আমার ঠাকুরকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এবারে তা খাওয়া দাওয়ার মধ্যেও আমি আমার ইষ্টের ইচ্ছাটা দেখব। আমি আমার রাস্তায় যখন আমি হাঁটছি, যখন আমি বাড়িতে সবার সাথে মিশছি, আমি যখন এমনকি বাথরুমেও যাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমার ঠাকুর, সব ক্ষেত্রে আমার ঠাকুর। এটাই হচ্ছিল পরম পিতার সন্তানের পরিচয়, যে সে কেমন ভাবে সেই সন্তান সে তার পিতাকে মাথায় নিয়ে চলছে, তাই না? তো যাই হোক,
আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।